হ্যালো জনগণ, আজকে আলোচনা করতে যাচ্ছি একটি ডকুমেন্টারি নিয়ে। আমি আসলে ডকুমেন্টারি ফ্রিক। ডকুমেন্টারি দেখতে আমার খুব ভালো লাগে। আহ, বিখ্যাত বিখ্যাত কিছু ডকুমেন্টারি আমার ওয়াচ লিস্টে ছিল, এখনো আছে। তো ডকুমেন্টারি কথা বলতে গেলে আমার প্রথমেই মাথায় ভাসে ওয়াইল্ড লাইফ ডকুমেন্টারির কথা। ওয়াইল্ড লাইফ ডকুমেন্টারিতে সেরা হচ্ছে প্ল্যানেট আর্থ, বিবিসি ডকুমেন্টারি প্ল্যানেট আর্থ 1, প্ল্যানেট আর্থ 2। এই দুইটা আমার দেখা আছে। তারপর নেটফ্লিক্সের ডকুমেন্টারি আছে আওয়ার প্ল্যানেট, এটা ইউটিউবে ফ্রি আছে, আপনারা যে কেউ দেখতে পারবেন। তারপর ব্লু প্ল্যানেট আছে, এনিমেল প্ল্যানেট আছে। এরকম ওয়াইল্ড লাইফ অনেক ডকুমেন্টারি আমি দেখছি। তো ডকুমেন্টারির প্রাণ বলতে কয়েকটা এলিমেন্ট আছে, যেগুলো হচ্ছে ডকুমেন্টারির প্রাণ, যে বিষয়গুলো হচ্ছে ডকুমেন্টারিকে প্রাণবন্ত করে এবং ডকুমেন্টারিকে সুন্দর করে। তো এই ডকুমেন্টারির যে আসলে মেইন এলিমেন্টগুলো, সেই এলিমেন্টগুলো হচ্ছে ডকুমেন্টারির যে ন্যারেটর থাকে, যে আসলে কথা বলে পিছনে, হ্যাঁ। তো সেই ন্যারেটর অনেক বড় ভূমিকা থাকে একটা ডকুমেন্টারি সাকসেসফুলি এক্সিকিউট করা। তো সেই ডকুমেন্টারির প্রাণ বা ন্যারেটরের যে যে বলে লিজেন্ড, সেই হচ্ছে ডেভিড অ্যাটনবার্গ। ডেভিড অ্যাটনবার্গের ভয়েস যদি কোনো ডকুমেন্টারিতে থাকে, সেই ডকুমেন্টারি এমনি হিট হবে, এটা স্বাভাবিক। ফুটবলে যেমন কমেন্টারিতে পিটার ডরি বেস্ট, পিটার ডরির কোনো রিপ্লেসমেন্ট নাই, তেমনি ডকুমেন্টারিতেও ডেভিড অ্যাটনবার্গের কোনো রিপ্লেসমেন্ট নাই। ডেভিড অ্যাটনবার্গ এমন একজন লোক, এমন একজন ব্যক্তিত্ব হয়ে উঠছে ন্যারেটরে, ওনার ভয়েসই অস্থির। তো ডেভিড অ্যাটনবার্গের যে স্পেশালিটা, ওনার ন্যারেশন খুবই ভালো হয় এবং ওনার স্ক্রিপ্ট চয়েসটাও খুব ভালো হয়। উনি উল্টাপাল্টা ডকুমেন্টারি উনি ন্যারেট করেন। তো যাই হোক, তো সেই ডেভিড অটনবার্গেরই একটি নতুন ডকুমেন্টারি রিলিজ হয়েছে, ওশেন উইথ ডেভিড অটনবার্গ। মানে এখানে উনি সাগর নিয়ে কথা বলে, শুধুমাত্র সাগর। পৃথিবীর সাগরের বর্তমান অবস্থা এবং মানুষের কলোনাইজেশনের ফলে সাগরের কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে এবং সামনে ফিউচারে কি হবে, আমরা রিকভারি করতে পারবো কিনা সাগরগুলোকে, এইগুলো নিয়ে হচ্ছে কি ডেভিড অটনবার্গ আলোচনা করছে। তো আজকেই দেখলাম, আজকে দেখি শেষ করলাম। আমি অল্প স্বল্প একটু আলোচনা করি। ডকুমেন্টারির আরও একটা বেসিক ইনস্টিংক্ট আছে, সেটা হচ্ছে ডকুমেন্টারির সিনেমাটোগ্রাফি এবং ব্যাকগ্রাউন্ড স্কোর। সিনেমাটোগ্রাফি যদি ভালো হয় কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর যদি না ভালো হয়, তাহলে ডকুমেন্টারি আসলে দেখার মতো হয় না। ব্যাকগ্রাউন্ড স্কোর ডকুমেন্টারির একদম বেসিক এলিমেন্ট, যেটা ডকুমেন্টারিকে হিট করানোর জন্য এনাফ। তো আমার কাছে মনে হয়েছে যে এই ওশেন উইথ ডেভিড অটনবার্গ, এই মানে ডকুমেন্টারির ব্যাকগ্রাউন্ড স্কোর মাস্টারপিস, একদমই মাস্টারপিস। ব্যাকগ্রাউন্ড স্কোর আমি ডিটেলসে গিয়ে দেখলাম যে স্টিভেন প্রিন্স নামে কেউ একজন করছে। ওনার হিস্ট্রি ঘাটে দেখলাম যে উনি হচ্ছে অস্কার পাওয়া। 2014 সালে মনে হয় গ্রাভিটি যে মুভিটা বেরোয়ছিল, ওইটার ব্যাকগ্রাউন্ড স্কোর ওনার করছিল। মানে আমার ব্যাকগ্রাউন্ড স্কোরটা শুনেই মনে হয়েছে যে এই ব্যাকগ্রাউন্ড স্কোর অবশ্যই এবার অস্কার পাবে বা ভালো কোনো পুরস্কার ডিজার্ভ করে। আরেকটা বিষয় হচ্ছে যে সিনেমাটোগ্রাফি, যেটা দেখলাম যে এই ডকুমেন্টারি সিনেমাটোগ্রাফিটা অনেক সুন্দর। যারা করছে তারা ওরকম পুরস্কার পায় নাই, বাট খুব ভালো করছে। আরও অনেক ডকুমেন্টারির সাথে জড়িত ছিল। ডকুমেন্টারি যে ডিরেক্টর মধ্যে দুজনকে দেখলাম যে এরা আওয়ার প্ল্যানেটের সাথে যুক্ত ছিল। তো আওয়ার প্ল্যানেট যারা দেখছেন অথবা দেখেন নাই, তারা দেখে নিতে পারেন ইউটিউবে। ওয়ান অফ দ্য বেস্ট ডকুমেন্টারি আই হ্যাভ এভার সিন। তো আওয়ার প্ল্যানেটের সিনেমাটোগ্রাফি অনেক ভালো ছিল। আর এই মানে আজকে যেটা দেখলাম ওশেন উইথ ডেভিড অটনবার্গ, এটারও হচ্ছে পরিচালনা, তারপর হচ্ছে বলেন সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড স্কোর, সব কিছু মানে বেস্ট ছিল। আর ন্যারেটর হিসেবে ডেভিড অটনবার্গ সবসময় জোস। ওনার বয়স হয়ে গেছে, ওনার বয়স মেবি এখন 85 বা তারও বেশি হইতে পারে, কম হইলে আরও ভালো। কারণ আমরা চাই যে উনি আরও ডকুমেন্টারি বের করুক। তো শুরুতে যেটা দিয়ে শুরু হয় যে ডেভিড অটনবার্গ মেবি আরও 65 বা 70 বছর আগে হচ্ছে সাগরে উনি কাজ করছিল। তো সেইটা দিয়ে উনি শুরু করে, তারপরে আস্তে আস্তে ভিতরে ঢুকে। তো এখানে বেসিক কিছু এলিমেন্ট আলোচনা করা হয়েছে, এগুলো নিয়ে আমি যদি একটু কথা বলি, সেটা হলো যে বর্তমানে সাগরে যে ফিশিংটা হচ্ছে, আহ, একদম ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যে ফিশিংটা হচ্ছে, তারপরে তিমি মাছ শিকার হচ্ছে। এই কারণে সাগরের যে অভ্যন্তরীণ যে আসলে পরিবেশগত দিকগুলো, এগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং সাগরের যে বেসিক যে বিষয়টা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, হচ্ছে জুও প্ল্যাঙ্কটন। ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে এই ডকুমেন্টারির মধ্যেই দেখায়, আমি কয়েকদিন আগে নিউজও দেখছিলাম, নতুন একটা রিসার্চ পেপার বের হয়েছে যে ফাইটোপ্ল্যাঙ্কটন পৃথিবীর 1/3 কার্বন হচ্ছে কি ওরা শুষে নেয়। আর হচ্ছে পৃথিবীর যে অক্সিজেন হয়, এটা 1/3 হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে সরবরাহ করে। কিন্তু আমরা সাধারণত জানি কি যে পৃথিবীর গাছপালাই হচ্ছে পৃথিবীর অক্সিজেনের মূল সরবরাহকারী আর কার্বন ডাইঅক্সাইড শোষণকারী। কিন্তু এটা আসলে এতদিন ধরে আমরা ভুল জানতাম। পৃথিবীর বেশিরভাগ অক্সিজেন সরবরাহ করে হচ্ছে সমুদ্রের নিচে জন্মানো ফাইটোপ্ল্যাঙ্কটন, মানে সমুদ্রের
উপরে ভেসে থাকা বা হচ্ছে নিচে যেমন ফাইটোপ্লাঙ্কটন। আর জুওপ্লাঙ্কটন হচ্ছে আমাদের যে সমুদ্রের যে বসবাসকারী যে মৎস্য যে সম্পদটা আছে তাদেরকে খাবারের রিসোর্স জন্মায়। তো বিষয়টা হচ্ছে এইখানে উনি দেখাচ্ছে যে আমরা যে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যে আসলে ফিশিংটা করছি, এই ফিশিং করার কারণে সমুদ্রের রিফ রিফ যে অঞ্চলটা, কোরাল রিফ অঞ্চলটা, এই কোরাল রিফ অঞ্চলটা হচ্ছে পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। এবং এই ধ্বংস হওয়ার ফলে ছোট ছোট মাছগুলো হচ্ছে গিয়ে হারাই যাচ্ছে, এবং ছোট ছোট মাছ হারানোর ফলে বড় বড় মাছগুলো হচ্ছে চলে যাচ্ছে। এর ফলে যে ওশেন যে একটা ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমটা পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। আর এই ইকোসিস্টেম ডিস্ট্রয় হওয়ার কারণে সমুদ্রের পার্শ্ববর্তী যে অঞ্চলে যে যারা হচ্ছে মাছ সাগর হচ্ছে কি যাদের জীবিকার অংশ এবং যাদের হচ্ছে বসবাস স্থল, তো তাদের হচ্ছে গিয়া পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। প্রায় উনি দেখালো যে 3 বিলিয়নের মতো মানুষ, পৃথিবীতে তো 8 বিলিয়ন লোক আছে, 3 বিলিয়নের মতো মানুষ পুরোপুরি সাগরের সাথে কানেক্টেড তাদের বসবাসের জন্য। এই পুরোপুরি 3 বিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আরেকটা বিষয় উনি দেখালো যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, অন্যান্য ডকুমেন্টারিতে দেখায় কি যে ধরেন একটা অঞ্চলে যাচ্ছে, সাগরে যাচ্ছে, মরুভূমিতে যাচ্ছে, বা বনে যাচ্ছে, সবসময় বা বরফের ভিতর যাচ্ছে, যেখানেই যাচ্ছে একটা প্রাণী সিঙ্গেল একটা স্পিসিস নিয়ে হচ্ছে কি আলোচনা করা হয়। যেমন ধরেন একটা জায়গায় যাচ্ছে ভাল্লুক নিয়ে দেখাচ্ছে, ওই একটা ভাল্লুককে টার্গেট করে অন্যান্য স্পিসিস গুলোকে দেখানো হচ্ছে। কিন্তু এইখানে আমরা দেখতে পাই যে শুধুমাত্র প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়েছে এবং শুধুমাত্র সাগর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে মানে জেনারেলাইজ করে কোনো স্পিসিস নিয়ে আলোচনা করা হয় নাই। এবং সবচেয়ে পজিটিভ যেটা লাগছে সেটা হলো যে আপনার সাগরের যে সবসময় ডকুমেন্টারিতে কি হয় যে আসলে দেখায় যে মানুষ আসলে কলোনাইজেশন করে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করে মানে পরিবেশটাকে ধ্বংস করে যাচ্ছে এবং পরিবেশের সাথে সাথে পৃথিবীও ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আশার বাণী খুবই কম শোনানো হয়, কিন্তু এইখানে ডেভিড অ্যাটনবার্গ খুব সুন্দরভাবে দেখাইছে যে পৃথিবীর এখানের মধ্যে পৃথিবীর বেশিরভাগ সাগর কি হচ্ছে গিয়া হাইলাইট করা হয়েছে। তো এখানে যেটা দেখানো হয়েছে যে আস্তে আস্তে যেরকম ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কলোনাইজেশনের ফলে আস্তে আস্তে যেরকম সাগর নষ্ট হচ্ছে, আবার কিছু কিছু দেশ নিজেরা পদক্ষেপ নিয়ে কিছু কিছু অঞ্চল হচ্ছে সংরক্ষণ করছে, মানে অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে ওই সাগরটা হচ্ছে রিস্টোর করছে। এবং ডেভিড অ্যাটনবার্গ যেটা বললো যে আমরা যেমন আমরা যেমন বুঝতেও পারি না যে সাগরের ভিতরে এত রিসোর্স আছে, পিছনে ডেভিড অ্যাটনবার্গেরই ওইটা চলতেছে ব্যাকগ্রাউন্ডে। আমরা যেমন বুঝতে পারি না, ডেভিড অ্যাটনবার্গ যেটা বললো যে আমরা যেমন বুঝতে পারি না যে সাগরের ভিতরে এত রিসোর্স আছে যেগুলো হচ্ছে আমাদের প্রাণ সঞ্চালনে সবচেয়ে বড় ভূমিকা রাখতেছে, আমাদের এটাও আমরা জানি না যে সাগর কতটা তাড়াতাড়ি নিজেদের অবস্থা ফিরিয়ে আনে, কতটা তাড়াতাড়ি রেস্টোর করে। তো এইটাই দেখানো হচ্ছে যে কিছু কিছু অঞ্চলে যেমন অস্ট্রেলিয়ার আশেপাশে, ফ্লোরিডা, আমেরিকার আশেপাশে, অস্ট্রেলিয়ার আশেপাশে কিছু কিছু অঞ্চলে খুব তাড়াতাড়ি ধরেন 5 বছর বা 10 বছরের মধ্যে সাগরের যে পুরাতন রূপটা ওইটা ফেরত আনা হয়েছে, যেটা 50 বছর আগেও চিন্তা করা হয়নি। যে 5 বছর ধরে ওইখানে ফিশিংটা বন্ধ রাখা হয়েছে এবং ফিশিংটা বন্ধ রাখার কারণে এই যে কোরালটা ফিরে আসছে, অ্যালগিটা ফিরে আসছে, এবং হচ্ছে যে বড় বড় যে তিমি মাছ যেগুলো হচ্ছে অলরেডি ধ্বংস হয়ে গেছে এগুলোও কিছু কিছু স্পিসিস ফিরে আসছে। তো এইটা হচ্ছে আশার বাণী দেখাইছে। আর হচ্ছে এই ডকুমেন্টারিটা রিলিজ হয়েছে এমন একটা সময় আমাদের আপনারা জানেন কিনা জানি না, জাতিসংঘ 2021 থেকে 30 সাল পর্যন্ত একটা দশক বা ডিকেড হচ্ছে লঞ্চ করছে, যে ওশেন সেভের একটা ডিকেড লঞ্চ করছে। সেই ওশেন সেভ করার যে একটা ডিকেড বা দশক হচ্ছে জাতিসংঘ হচ্ছে ঘোষণা করছে, তার মাঝামাঝি সময় মানে 2025 সালের একদম মিড টার্মে হচ্ছে ডকুমেন্টারি রিলিজ করা হয়েছে যে আসলে কিভাবে আসলে সাগরকে সংরক্ষণ করা যায়। এবং জাতিসংঘর এই যে পদক্ষেপটা নিচ্ছে, এখানে ওয়ার্ল্ডের অনেক কান্ট্রি হচ্ছে গিয়ে এখানে সাইন করছে যে আমরা সাগরকে 30% মতো রিস্টোর করব। এবং ডেভিড অ্যাটনবার্গের তথ্য মতে মাত্র 3% সাগর আমরা হচ্ছে এখন বাইচে আছে, মানে সাগরের এত বড় সাগর, মানে পৃথিবীর স্থলভাগ মতো 1/3 বা তারও কম, তার মধ্যে এভরি পার্টে হচ্ছে গিয়া ডেভিডের মধ্যে দেখা যাচ্ছে যে প্রতি মুহূর্তে 400-রও বেশি ইন্ডাস্ট্রিয়াল জাহাজ একই সাথে ফিশিং করতেছে। মানে এখন আর সমুদ্র তীরবর্তী অঞ্চলে জাহাজ ফিশিং করে না, সমুদ্রের সবচেয়ে গভীরতম স্থানেও জাহাজের বাকি নেই। এমনকি ডেভিড অ্যাটনবার্গ দেখাইছে যে অ্যান্টার্কটিকা, যেখানে একদম রিমোট প্লেস, মানে যেখানে মানুষ তো দূরের কথা কোনো প্রাণী পর্যন্ত যেতে পারে না, সেইখানেও ফিশিং চলে গেছে। এবং সেইখানে ছোট ছোট আপনার চিংড়ি টাইপের হচ্ছে গিয়ে মাছ আছে যেগুলো হচ্ছে পেঙ্গুইন খাইয়া বাইচা থাকে, ওইগুলো মানুষ নিয়ে আসতেছে, ওইগুলারে হচ্ছে গিয়া মেশিনের মধ্যে ভইরা বিভিন্ন পশু পাখির খাবার রেডি করতেছে, মানে কোথাও বাদ নাই আর কি মানুষের ফিশিংটা। তো ডেভিড অ্যাটনবার্গ যেটা দেখাইছে যে প্রতি মুহূর্তে 400-রও বেশি বড় বড় ইন্ডাস্ট্রিয়াল জাহাজ
এগুলো ফিশিং করতেছে। কিছু কিছু দেশ ল দিয়া হচ্ছে গিয়া বা কিছু কিছু পরিবেশবাদীরা আন্দোলন করে বিভিন্ন আইন টেন পাশ করে কিছু থামাইতেছে, বাট এটা আসলে বেশি না। তো যেটা ডেভিড অ্যাটনবার্গ বললো যে যদি সামনের দিনগুলায় কান্ট্রিগুলো হচ্ছে নিজেরা পদক্ষেপ নেয়, নিজেরা যদি ল এনফোর্সমেন্ট ঠিকভাবে করতে পারে, তাহলে সাগরগুলোকে বাঁচানো সম্ভব। তো আমার যেটা মনে হয় যে যারা হচ্ছে ডকুমেন্টারি দেখেন, ওয়াইল্ড লাইফ ডকুমেন্টারি দেখেন, তারা অবশ্যই এই ডকুমেন্টারি দেখতে পারেন, তাদের জন্য সাজেশন থাকবে। এবং ডেভিড অ্যাটনবার্গ নিজেই বলতেছে যে ওনার লাইফের প্রায় শেষের দিক চলে আসছে, উনি হয়তো আর বেশি দিন ডকুমেন্টারি করতে পারবে না, হয়তো এই ম্যাজিক্যাল ভয়েস আপনারা আর নাও পাইতে পারেন। সো আমার যেটা মনে হয় যে ডেভিড অ্যাটনবার্গ বাইচে থাকতে থাকতে তার করা এই কাজটা দেখে ফেলুন, কারণ বলা যায় না সে কখন মারা যায়। এবং তার অসাধারণ মেডিকেল ভয়েস শোনার জন্য অবশ্যই যারা ডকুমেন্টারি লাভার, অন্তত আবির ভাই ওয়েট করতেছে, আমি জানি আবির ভাই না দেখলে ভিডিওটা দেখে অন্তত তুমি ডকুমেন্টারিটা দেখো, কাজে লাগবে। আর অন্যরাও দেখতে পারেন, কারণ ওয়াইল্ড লাইফ ডকুমেন্টারিতে ডেভিড অ্যাটনবার্গ যেখানে আছে সেখানে এর থেকে বেস্ট আর কিছু হইতে পারে না। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ডকুমেন্টারি বা নেক্সট ফিল্ম দেখলে অবশ্যই টাচে থাকবেন, আমি অবশ্যই একটা দিব, রিভিউ দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপাতত গুড বাই।